সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন বিশেষ পর্ব। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব পর্তুগালে আপনি প্রথম রেসিডেন্স কার্ড আবেদন করার জন্য কী ডকুমেন্টস লাগবে এবং সেই ডকুমেন্টসগুলি আপনাকে কখন কিভাবে সংগ্রহ করতে হবে। তো আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন সেটাই প্রত্যাশা, এবং দেখে যদি আপনারা মনে করেন যে আপনাদের জন্য উপকারী ছিল তাহলে লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো চলুন যাওয়া যাক আজকের এই বিশেষ পর্বের মূল আলোচনায়। দর্শক, আজকে যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি এত বেশি গুরুত্বপূর্ণ যে আপনার যদি এখান থেকে কোনো একটা ডকুমেন্টসও বাকি থাকে তাহলে কিন্তু আপনার রেসিডেন্স কার্ড না হওয়ার অথবা জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেহেতু আপনাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টস যেন আপনার রেডি থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো প্রথমে আপনি যে ডকুমেন্টসগুলো রেডি করতে হবে বা রাখতে হবে সেগুলো আপনার কাছে অলরেডি আছে এরকম হতে পারে। যারা চলে এসেছেন এবং যারা আসবেন তারা আসার সময় এই কাগজপত্রগুলি লাগবে। সেগুলি হচ্ছে আপনার যাবতীয় ট্রাভেল ডকুমেন্টস। প্রথমত আপনার কী লাগবে? আপনার যাবতীয় ট্রাভেল ডকুমেন্টস, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আপনি সরাসরি পর্তুগালে আসেন তাহলে শুধুমাত্র পর্তুগালে এসেছেন সেই ভিসা, এতটুকু ইনাফ। আর আপনি যদি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে আসেন, সেটা ওয়ার্ক পারমিটে হোক আর ভিজিট ভিসাই হোক, তাহলে সেই দেশে আসা পর্যন্ত ভ্যালিড ভিসা, আপনার সে দেশে আসা পর্যন্ত আপনার ট্রাভেল ডকুমেন্ট বলতে আপনার বোর্ডিং পাস, আপনার ফ্লাইট টিকিট, তারপরে আপনি সেই দেশ থেকে পর্তুগালে এসেছেন ফ্লাইট টিকিট, অথবা আপনি যদি বাসে ট্রেনে আসেন সেই বাসে ট্রেনের টিকিট, বোর্ডিং পাস, আপনাকে এগুলি অবশ্যই সেভ রাখতে হবে। যদি আপনি কোনো হোটেলে এসে ওঠেন তাহলে সেই হোটেলের রিজার্ভেশন বা সেই হোটেলের যে আপনাকে একটা রিসিপ্ট দেবে সেই রিসিপ্ট, অর্থাৎ আপনার যাবতীয় ট্রাভেল ডকুমেন্ট যেগুলো নিয়ে সেখানে লিগাল এন্ট্রি করবেন সবগুলো ডকুমেন্ট আপনাকে সেভ রাখতে হবে। এই সেভ রাখা এই ডকুমেন্টগুলি অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্টের সময় আপনাকে শো করতে হবে। তাছাড়া আপনার যে লিগাল এন্ট্রি করবেন এখানে সে লিগাল এন্ট্রি যে লেটারটা আছে সেটাও কিন্তু আপনার লাগবে। অর্থাৎ ট্রাভেল রিলেটেড যাবতীয় ডকুমেন্টস আপনাকে রাখতে হবে সেভ করে সেই দিনের জন্য। তারপরে আপনার যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে আপনি যখন আসলেন তখন কিন্তু আপনাকে একটা কাজ করতে হয়। সে কাজটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে এসেই প্রথম আপনাকে কাজ করার জন্য বা এখানে জব খোঁজার জন্য আপনাকে প্রথম ফিন্যান্স নাম্বার বের করতে হয়। ফিন্যান্স নাম্বার বের করার সময় আপনাকে যে লেটারটা ইস্যু করবে ফিন্যান্স নাম্বার সহ, এই লেটারটা অবশ্যই আপনাকে সেভ রাখতে হবে। এই লেটারটা আপনার ফিঙ্গারপ্রিন্টের দিন কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তারপরে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনি যখন ফিন্যান্স নাম্বার পাওয়ার পরে জব শুরু করে দিয়েছেন, জব কন্ট্রাক্ট সহ করছেন, যে কন্ট্রাক্টটা করছেন সেই কন্ট্রাক্টটা অবশ্যই নিতে হবে। আপনি যখন থেকে শুরু করবেন তখনকার কন্ট্রাক্ট নেওয়া বাধ্যতামূলক যদি আপনি এই একই কাজ থেকে আপনি সেফে যান। আর যদি আপনি সেফে অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার আগে যদি আপনার জব চেঞ্জ হয় তাহলে লেটেস্ট যে জব করবেন সেই জবের কন্ট্রাক্ট আপনাকে নিয়ে যেতে হবে। তাহলে এই জব কন্ট্রাক্টও আপনাকে সেভ করে রাখতে হবে। তারপরে কি লাগবে? যখন আপনি প্রথম জব কন্ট্রাক্ট শুরু করবেন তখন আপনাকে সোশ্যাল সিকিউরিটি নাম্বারের জন্য অ্যাপ্লাই করবে ট্যাক্স দেওয়ার জন্য। ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বার সম্বলিত যে লেটারটা আপনার নামে আসবে সেই লেটারটা অবশ্যই আপনাকে সেভ করে রাখতে হবে। এটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যাবেন যখন তখন আপনাকে অবশ্যই নিতে হবে। তাহলে কিন্তু এই কাজ সম্পর্কিত বেশ কয়েকটা ডকুমেন্টস কিন্তু আপনার লাগছে। দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত যাই যেভাবেই বলি আপনাকে, কোনো নাম্বারে কিন্তু বাদ দিবেন না। প্লিজ আবারও আপনাকে রিকোয়েস্ট করে বলছি, প্রত্যেকটা ডকুমেন্ট যেন আপনার রেডি থাকে সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে আপনার যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে আপনার ফিন্যান্স ডিক্লারেশন লাগবে। আপনি যখন যাবেন, সেফে যাবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে, সেই পর্যন্ত আপনার কোনো প্রকার দেনা পাওনা ফিন্যান্সের সাথে আছে কিনা, আপনার কাছে কোনো টাকা পয়সা পাই কিনা, এরকম অনেকেরই হয়ে থাকে। ট্যাক্স বাকি থাকলে কোনো কারণে, ট্যাক্সে কোনো ঘাটতি থাকলে, কোনো সমস্যা হলে, অথবা বেশি ইনকাম করলে ট্যাক্স পে না করে থাকলে সেগুলো কিন্তু আপনাকে ক্লিয়ার দেখে নিতে হবে। সেজন্য আপনাকে সেফে ওঠার আগে অবশ্যই আপনাকে একটা ফিন্যান্স ডিক্লারেশন নিতে হবে। তাহলে দেখছেন প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে। তারপরে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার যে নিয়েছিলেন, সেখানে আপনি ট্যাক্স দিয়েছেন, আপনি কতটা ট্যাক্স দিয়েছেন সেটার প্রমাণ দেওয়ার জন্য আপনাকে একটা সোশ্যাল ডিক্লারেশন
লেটার ইস্যু করে থাকে সেটা আপনাকে অবশ্যই সোশ্যাল অফিসে গিয়ে কালেকশন করতে হবে। তারা আপনাকে যে লেটারটা দিবে সেটাতে আপনার কতটা ট্যাক্স হয়েছে, কোন কোন মাসে ট্যাক্স দিয়েছেন, কত টাকা করে ট্যাক্স দিয়েছেন, প্রত্যেকটা জিনিস এখানে উল্লেখ থাকে। এটা এক প্রকারের একটা লিস্ট বলা যায়, আপনার ট্যাক্সের লিস্ট। সো এটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে, এটা যেন আপনার হাতে থাকে। এবং এই যে দুইটা ডকুমেন্টস বললাম এগুলি হচ্ছে একেবারে লেটেস্ট ডকুমেন্ট লাগবে। যখন আপনি যাবেন সেফে তার 1 সপ্তাহ আগে আপনি এগুলো রেডি করবেন। তো আশা করি এই পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন। তারপরে আপনার যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হচ্ছে আপনার মালিক সম্বলিত, আপনি যেখানে কাজ করবেন লেটেস্ট যে মান্থগুলো, অর্থাৎ আপনি রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করছেন যেদিন আপনি যাচ্ছেন ফিঙ্গার দিতে তার 1-2 দিন আগে আপনি মালিকের কাছ থেকে একটা ডিক্লারেশন নেবেন। মালিক আপনাকে সেই ডিক্লারেশনটা দিবে, এটাকে পাত্রা ডিক্লারেশন বলে। এই ডিক্লারেশনটা এইরকম হয়ে থাকে যে সে আপনাকে ডিক্লেয়ার করছে যে তার সাথে আপনি কাজ করছেন এবং ভবিষ্যতে কাজ করবেন। তাহলে এইটা গেল। তারপরে কি লাগবে আপনার, এই মালিকের কাছ থেকে আপনি 3 মাসের লেটেস্ট 3 মাসের পেমেন্ট স্লিপ নেবেন। 3টা পেমেন্ট স্লিপ কিন্তু অবশ্যই নিতে হবে এবং লেটেস্ট। যদি কোনো কারণে কারো এমন হয় যে আমি 3 মাস তো কাজ করিনি, আমি বস চেঞ্জ করেছি, তাহলে আপনি যতদিন কাজ করবেন ঠিক ততদিনের জন্য আপনাকে যদি পেমেন্ট স্লিপ বা পে করে থাকে তাহলে সেই পেমেন্ট স্লিপ নেবেন। যদি এমন হয়ে থাকে আপনি 2 মাস কাজ করেছেন, 2টা পেমেন্ট স্লিপ নেবেন তার কাছ থেকে। যদি 3টা হয়ে থাকে 3টা নেবেন, 1টা হয়ে থাকলে 1টা নেবেন। যদি না থেকে থাকে তাহলে তো আর কোনো স্লিপ দেওয়া যাবে না, তখন আপনাকে যে ডিক্লারেশন দেবে সেটাই আপনার জন্য ইনাফ। তবে তার আগে যে মালিকের কাছে ছিলেন সেটা যদি 3 মাসের মধ্যে পড়ে, 90 দিনের মধ্যে, তাহলে আগের মালিকের পেমেন্ট স্লিপ নিয়ে গেলেও চলবে। অর্থাৎ এমন যদি হয় যে আপনি জানুয়ারি মাসে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট দিতে, ঠিক আছে, এর আগের বছরের ডিসেম্বর মাসে আপনি বেকার ছিলেন, নভেম্বর মাসে আপনি কাজ করছিলেন অন্য মালিকের সাথে, তাহলে নভেম্বর মাসের এবং অক্টোবর মাসের অন্য মালিকের 2টা পেমেন্ট স্লিপ আপনি নিয়ে যাবেন। আমি আশা করি এগুলি বুঝতে পারছেন, খুব একটা কঠিন কিছু না। আপনাকে অবশ্যই কিন্তু পেমেন্ট স্লিপ নিয়ে যেতে হবে। তাহলে আর কি লাগবে? আর লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এখন পুলিশ ক্লিয়ারেন্সের উপরে ডিপেন্ড করবে আপনার কাগজপত্র। কিন্তু অনেকে কিন্তু আছে এরকম যে তারা বাংলাদেশ থেকে অন্য দেশে এসে সেখানে রিফিউজি হিসেবে কেস দিয়েছিলেন, পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছিলেন। তারা বাংলাদেশে তখন তাদের পুলিশ ক্লিয়ারেন্স এনেছিল কিন্তু ডিফারেন্টভাবে, মানে একটা নেগেটিভ করে যে তারা এতটা মার্ডার করেছে বা তাদের 10টা কেস আছে, 5টা খুনের আসামি, তাকে যেন ফ্রান্সে থাকতে দিই, তাকে যেন ইতালি থাকতে দিই, এরকম করে কিন্তু অনেক ভাই করেন। যদি কেউ এরকম কিছু করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এগুলি সংশোধন করে বাংলাদেশ থেকে একেবারে পিওর, একেবারে আপনার কোনো প্রকার দোষ নেই, আপনি একেবারে ইনোসেন্ট, এরকম করে কিন্তু আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা আনতে হবে। আর যারা আপনারা এমন কোনো কিছু করেন নাই, এরকম কোনো অ্যাপ্লিকেশন আগে করেন নাই, তারা নিশ্চিন্তে থাকার কোনো কারণ নাই। আপনাকে অবশ্যই যে পুলিশ ক্লিয়ারেন্সটা আনবেন বাংলাদেশ থেকে সেটা ভালো করে বুঝতে হবে যে আপনার কোনো প্রকার নেগেটিভ রেকর্ড আছে কিনা। যদি নেগেটিভ রেকর্ড থাকে, আপনার নামে কোনো মামলা থাকে, জিডি থাকে, তাহলে সেগুলো কিন্তু অবশ্যই সমাধান করে একেবারে পিওর একটা পুলিশ ক্লিয়ারেন্স আনবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাই, এটা আমি খুব জোর দিয়ে বলি। এই জন্য তো বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা আনবেন। এখানে এনে কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে। এটা এখানে এনে যেহেতু ইংলিশে ইস্যু করে দেবে বাংলাদেশ থেকে, পর্তুগালে এনে এটা পর্তুগিজ ভাষায় এটা ট্রান্সলেট করতে হবে, এখানে নোটারি করতে হবে, অ্যাটাস্টেড করতে হবে, বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস্টেড করতে হবে, তারপরে আপনার এখানকার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন পুলিশ ক্লিয়ারেন্সটা কত বেশি ইম্পর্টেন্ট। এনিওয়ে, এটা হচ্ছে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স। আর দ্বিতীয়ত, যদি আপনি বাংলাদেশ থেকে সরাসরি না আসেন, আপনি যদি দুবাই, মালয়েশিয়া বা সিঙ্গাপুর অথবা ইভেন আপনি যদি ইউরোপের কোনো দেশে এসে 1 বছরের চেয়ে বেশি সময় থাকার পরে পর্তুগালে আসেন, তাহলে ডেফিনেটলি আপনাকে সেই দেশ থেকেও একটা পুলিশ ক্লিয়ারেন্স আনতে হবে এবং সেই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে এখানে এনে একই প্রক্রিয়ায় আপনাকে লিগালাইজ করতে হবে, যেটা আমি একটু আগে বলেছি। এভাবে লিগালাইজ করে আপনাকে রেডি করতে হবে। কোনো দেশ থেকে এগুলি এনে এরকম লিগালাইজ না করলে চলে। যেমন আমি ইংল্যান্ড থেকে এনেছিলাম, আমার এটা কোনো কিছু করতে হয়নি, একেবারে সরাসরি আমারটা জমা দিয়ে দিয়েছিলাম। তবে এটা নর্মালি করা লাগে। তো আশা করি পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে খুব বেশি আর কোনো কনফিউশন থাকার কথা না, আপনারা সেটা বুঝতে পেরেছেন। আর লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যাওয়ার ঠিক আগে অবশ্যই আপনি যে বাসায় থাকেন সেই বাসার অ্যাড্রেস সম্বলিত একটা লেটার কালেকশন করবেন, যেটাকে জুনতা দে ফ্রিগুইসে বলে বা কাউন্সিল অফিস বলে। সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন যে আপনি আপনার সেফে যাবেন, আপনি সেফে রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। সেজন্য আপনি যে এই এলাকায় থাকছেন এরকম একটা লেটার দেওয়ার জন্য, একটা সার্টিফিকেট দেওয়ার জন্য আপনাকে, যেটাকে চেয়ারম্যান সার্টিফিকেট বাংলাদেশে বলে আর কি,
তো এই ধরনের একটা লেটার কিন্তু আপনাকে তারা দিয়ে থাকবে। এটা অবশ্যই আপনি যাওয়ার ঠিক আগে নেবেন। তাহলে যাওয়ার ঠিক আগে আপনি নেবেন কি আপনি রেসিডেন্স কার্ড আবেদন করার ঠিক আগে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে রেডি করতে হবে। আপনাকে যে ডকুমেন্টসগুলি সেগুলি আমি আবার রিপিট করছি, সেগুলো হচ্ছে আপনার লেটেস্ট 3 মাসের পেমেন্ট স্লিপ, আপনার বস ডিক্লারেশন, আশা করি বুঝতে পেরেছেন, আপনার ফিনান্স ডিক্লারেশন, আপনার সোশ্যাল ডিক্লারেশন আর আপনার জুনতা। এই ডকুমেন্টসগুলি আপনাকে অবশ্যই একেবারে লেটেস্ট হতে হবে এবং আপনি যাওয়ার ঠিক 8-10 দিন আগে আপনাকে রেডি করতে হবে। আর পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যেটা বললাম সেগুলি আপনি যদি 1 মাস 1.5 মাস আগে বা 2 মাস আগে রেডি করে রাখেন তাতে কোনো সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্তই। আমি আশা করি আপনারা A to Z বুঝতে পেরেছেন। আপনার এই ডকুমেন্টসগুলি রেডি থাকলে আপনাকে কোনোভাবেই আপনাকে ফ্রি দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই রেসিডেন্স কার্ড দিয়ে দিবে এবং অন দ্য স্পটে আপনার ছবি ওঠিয়ে ফিঙ্গারপ্রিন্ট রেখে তারা 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই তারা রেসিডেন্স কার্ড পাঠিয়ে দিবে। কারো কোনো সময় 1 মাস লেগে যায়, সেটা ডিফারেন্ট জিনিস। কারো আরও বেশিও লাগতে পারে কোনো কারণে জটিলতা সৃষ্টি হলে। আদারওয়াইজ আমার জানা মতে আমি নিজে যে কয়েকবার রেসিডেন্স কার্ড রিসিভ করেছি প্রত্যেকবার আমি রিসিভ করেছি মাত্র 5 ওয়ার্কিং ডেজের মধ্যে, অর্থাৎ টোটাল মিলিয়ে 1 সপ্তাহের মতো সময় লেগেছে। আমার কোনো সময় এর চেয়ে বেশি লাগেনি। তো আশা করি আপনারা সবাই এইভাবেই সব কিছু রেডি করবেন এবং ঠিক আমার এই ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃতও হয়েছেন এবং এই ভিডিওতে যা বলেছি তার বাইরে কোনো ডকুমেন্টস আমার জানা মতে লাগবে না। যদি কোনো কারণে আপনারা মনে করেন যে লাগবে তাহলে সেটাও আপনারা অন্য কারোর মাধ্যমে জেনে নেবেন, যেন কোনোভাবে যেন আপনার কোনো ডকুমেন্টস গ্যাপ না থাকে। তাহলে আপনার রেসিডেন্স কার্ড 100% হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার অন্য সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।